শিক্ষার্থীরা চাপ, আয়তন, প্রথমত এগুলোর কনভারসেশনে অনেক সময় সিলি মিস্টেক করে থাকে। চাপ এবং আয়তন নিয়ে একটু বলা যাক। আমরা জানি প্রেশার ইকুয়াল টু 1 ATM, এক বায়ুমণ্ডলের চাপ। 1 ATM ইকুয়াল টু আমরা কি জানি 101,325 নিউটন পার মিটার স্কোয়ার, বা কি বলা যায়, বা হচ্ছে প্যাসকেল। আচ্ছা, নিউটন পার মিটার স্কোয়ার এটা কি জানি তোমরা, যে পি ইকুয়াল টু এফ বাই এ। এইটার এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এটা যেন একক অনেকে ভুল করে থাকে, এটা পি ইকুয়াল টু এফ বাই এ, নিউটন পার মিটার স্কোয়ার এভাবে হয়ে থাকে। আচ্ছা, তারপরে এটাকে আবার যদি আমি পয়েন্টে আনি আমরা, তাহলে কি হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার যদি পাঁচটার এখানে যদি আমি পয়েন্ট নিই, তাহলে কি 1.01325, তখন কি হবে, ইন্টু 10⁵ প্যাসকেল হবে, অথবা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা অন্য এককে যদি লিখি তাহলে কি হবে, আচ্ছা এটা হচ্ছে আরেকটি হয়, সেটা কি, এইটাকে যদি আমরা, এখানে পয়েন্ট আছে, আমি যদি এই জায়গাতে পয়েন্টটা দিই 101.325, তাহলে আর কত থাকবে, ইন্টু 10⁵ থাকবে। এই দুইটা আমি কমাই নিছি, 1 থেকে 101 হয়ে গেল, এই কারণে 10⁵ থেকে আরও দুইটা কমে গেল, তাহলে 10⁵ হলো, তাও কি থাকবে, প্যাসকেল থাকবে। এখন এখান থেকে যদি আমি কি করি, কোনো জিনিসকে যদি কিলোতে নিই, প্যাসকেল হোক, এখান থেকে আমি নিব কিলো প্যাসকেল। কোনো কিছুকে যদি কিলোতে নিই তাহলে কি করতে হবে, 10⁵ দ্বারা ভাগ করতে হবে, মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। এইটাকে যদি আবার কি করি, 1000 দ্বারা যদি আবার ভাগ করি, তাহলে কি হবে, এটা কাটা যাবে, 10⁵ কাটা যাবে, তখন শুধু 101.325 এটা থাকবে। তাহলে কিলো প্যাসকেলের কথা বললে এমসিকিউতে এটা অনেক সময় আসে, 101.325 এটা হবে কি, কিলো প্যাসকেল। আর নর্মালি যদি প্যাসকেলের কথা বলে তাহলে কি হবে, 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এখন এইটারই আরেকটি কনভারসেশন, সেটা হচ্ছে যদি অন্য এককে দেখি, সেটা কিভাবে আসতে পারে, সেটা হচ্ছে 760 মিলিমিটার পারদস্তম্ভ বা মিলিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি, এটা উদ্দীপকে দেওয়া থাকতে পারে কিভাবে, সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে। 76 তখন কী হবে, 76 সেন্টিমিটার মার্কারি হবে। আর যদি মিটারে দেওয়া থাকে তখন সেটা হবে 0.76 মিটার মার্কারি। এইটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা মিটারেও দেওয়া থাকতে পারে, তখন এই শুধু এই যে এইটা চেঞ্জ করতে না পারার কারণে শিক্ষার্থীরা অনেক সময় প্রশ্নটা সম্পন্ন করতে পারে না। তারপরে আয়তন নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের কিছু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কি, 1 লিটার সমান আমরা জানি কি 1000 ml হয়। এর সাথে আরেকটা জিনিস কি লেখা যায়, সেটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার সমান 1000 ml সমান কি 1000 সেন্টিমিটার কিউব হয়। এখন তাহলে এখান থেকে আমরা কি জানলাম, মিলিলিটার সমান কি হবে, সেন্টিমিটার কিউব, এটা সমান হবে, এখান থেকে এটা জানলাম। আচ্ছা, তারপরে আরেকটা কি জানা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে যে 1 মিটার কিউব, 1 মিটার কিউবে কত হয়, 10⁵ বা 1000 কি হবে, লিটার, অথবা 10⁵ মানে 1000 ডেসিমিটার কিউব। তাহলে এখান থেকে কি জানলাম, লিটার সমান ডেসিমিটার কিউব। লিটার আর ডেসিমিটার কিউব একই মান হবে আর কি। আচ্ছা, এখান থেকে আবার কি 1 মিটার কিউব আছে না, এটা যদি বলে যে 1 লিটার সমান কত মিটার কিউব, তাহলে 10⁻³ মিটার কিউব হবে। এখানে শিক্ষার্থীরা অনেক সময় প্যাচ খেয়ে থাকে, আয়তন মিটার কিউব, ডেসিমিটার কিউব হোক, সেন্টিমিটার কিউব, লিটার, ml এমন এককে দিতে পারে। আচ্ছা, তারপরে শিক্ষার্থীরা অনেক সময় যে সর্বজনীন গ্যাস ধ্রুবক আছে আর এর এককের ক্ষেত্রে ভুল করে।
এখানে আমরা প্রথমেই খেয়াল রাখবো যে তাপমাত্রা যেটা আছে সেটা অলওয়েজ হচ্ছে এসআই কি থাকবে, এসআই এককে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, এই এককে সব সময় কেলভিনই থাকবে। এইটা নিয়ে তাপমাত্রা নিয়ে প্রশ্নে তেমন কোনো প্যাচ থাকে না। প্যাচ সাধারণত যেটাতে থাকে সেটা হচ্ছে যে পি, ভি আর আর, এগুলোর মধ্যে থেকে প্যাচ সাধারণত শিক্ষকরা দিয়ে থাকে। পি, ভি এবং হচ্ছে এই তো যেই সর্বজনীন গ্যাস দুর্ভোগের কথা বলছি এটার, এই তিনটা যেটা আছে এগুলোর একক মনে রাখতে হবে সম্পর্কযুক্ত। সম্পর্কযুক্ত মানে পি এর যদি একক চেঞ্জ হয়, ভি এর এককও চেঞ্জ হবে, আর এর এককও চেঞ্জ হবে। অর্থাৎ এরা এককভাবে, এরা যেহেতু সম্পর্কযুক্ত, এরা সেম একটা ক্যাটাগরির মধ্যে থাকবে। এদের হচ্ছে কি, এরা হচ্ছে নির্দিষ্ট একক এর মধ্যে থাকে। যেমন কি আছে, যদি এসআই এককের কথা বলি, এখানে এসআই এককে চাপ যেটা আছে সেটা কি হতে পারে, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আবার নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে যদি চাপ থাকে তাহলে অবশ্যই তোমাকে আয়তনটা মিটার কিউবে নিতে হবে। আবার যদি বলি আর এর কথা, সর্বজনীন গ্যাস ধ্রুবক, যদি দেখি যে চাপ হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার আছে, আয়তন মিটার কিউবে আছে, অবশ্যই আর এর মানটা হবে তখন 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা ভুল করা যাবে না। আরেকটা কি হতে পারে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। এখানে কেমন, যদি প্রেশার অ্যাটমসফিয়ারে থাকে অবশ্যই তোমাকে আয়তন লিটার এককে নিতে হবে। আর যদি প্রেশার যদি অ্যাটমসফিয়ারে থাকে, আয়তন যদি লিটারে থাকে, তাহলে অবশ্যই আর এর মান তখন হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই জায়গাতে অনেক সময় মিস্টেক হয়ে যায়, এটা আশা করি সবাই মাথায় রাখবে। এসআই এককে চাপ হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার স্কোয়ারে যদি থাকে, নিউটন পার মিটার স্কোয়ারে যদি থাকে, আয়তন হবে মিটার কিউবে, আর হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ারে, প্যাসকেল হবে, চাপ হবে অ্যাটমসফিয়ারে যদি হয় আয়তন হবে লিটারে, এবং আর এর মান হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন আরেকটি বিষয় আছে যেখানে শিক্ষার্থীরা অনেক সময় প্যাচ খেয়ে থাকে, সেটা কি, আর ও কে এর যে ধারণা, কনফিউশন হয় এই ক্ষেত্রে। কেমন, আর যেটা আছে এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। আরটা এটা মাথায় রাখবে, এটা হচ্ছে পুরো 1 মোল কোনো গ্যাসের জন্য ব্যবহার করা হয়, 1 মোলের জন্য ব্যবহৃত হয়। আবার বোল্টজম্যান ধ্রুবক যেটা আছে, এইটা মাথায় রাখতে হবে কি, এটা কখন ব্যবহার হবে, এটা ব্যবহার হবে আর এর জায়গায় কে কখন ব্যবহার হবে যখন বলবে একটি অণুর জন্য বা প্রতি অণুর, যে কোনো কিছু বের করতে পারে, গতিশক্তি বের করতে পারে বা মোল গড় বর্গবেগ বের করতে বলতে পারে, সেখানে আর এবং কে এর ব্যবহার আছে। তো কখন আর ব্যবহার হবে, কখন কে ব্যবহার হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। একটিমাত্র অণুর, বাকি প্রতিটি অণুর জন্য ব্যবহৃত হয়। এরপরে দেখি এই আর যেটা আছে
আর এর মান আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। আবার বোলসম্যান ধ্রুবকের মান কত? 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এখানে আরেকটি প্যাসের ব্যাপার আছে, সেটা কি এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের যেই একক আছে সেটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, কিন্তু বোলসম্যান ধ্রুবকের একক কিন্তু জুল পার কেলভিন। এটা কনফিউশন করা যাবে না। আচ্ছা, এখানে আর ওকে এর ক্ষেত্রে যেমন দেখতে পারি কি গতিশক্তি, যেমন গতিশক্তির কথা যখন বলবো তখন আমরা সূত্র তো দেখে আসলাম বা আমরা জানি যে ইকে ইকাল টু 3/2 nRT অথবা 3/2 nKT ব্যবহার করা হয়। এই যে আরটা ব্যবহার করে পুরো একটা মোলের জন্য কোনো গ্যাসের, অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করো বা কোনো একটা গ্যাসের মোট গতিশক্তি বের করো এমনভাবে বললে তখন ইকে ইকাল টু 3/2 nRT দিতে হবে। আর যদি কোনো একটি গ্যাসের বলে যে অক্সিজেন গ্যাসের একটি অণুর জন্য বা হাইড্রোজেন গ্যাসের একটি অণুর জন্য গতিশক্তি বের করো, তখন nKT দিতে হবে, 3/2 nKT। আর একটি ব্যাপার কি আছে, সেটি হচ্ছে মোল গড় বর্গবেগ নির্ণয়। মোল গড় বর্গবেগে সেখানে কি, সেখানে আমরা জানি সিআরএমএস বের করতে গেলে আমরা জানি সূত্র আছে 3RT ডিভাইডেড বাই m। আবার আরেকটি কি আছে, সেটি আছে √3KT ডিভাইডেড বাই স্মল m। এখানে কনফিউশনটা কি হয়, কনফিউশনটা হচ্ছে এই যে আরটা ব্যবহার করে এইটা হচ্ছে কি পুরো একটা মোলের জন্য কোনো গ্যাসের। আবার nK 3KT যেটা ব্যবহার করে এখানে কে ব্যবহার করা হয় একটি বা প্রতিটি মোলের জন্য মোল গড় বর্গবেগ নির্ণয়ের ক্ষেত্রে। আর এখানে দেখতে হবে এটা যেহেতু পুরো মোলের জন্য তাই এখানে আণবিক ভর ব্যবহার করা হয়, আর এখানে প্রতিটি বা একটি অণুর জন্য তাই এখানে একটি অণুর ভর ব্যবহার করতে হয়। এইটা মিস্টেক করা যাবে না। অনেকে এই যে ছোট এম স্মল এম যেটা আছে এইটাকে অনেকে আণবিক ভর মনে করে, তখন এটা হবে না। আর আরেকটি কথা মাথায় রাখতে হবে, এম যখন একা থাকবে অনেক সূত্রর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে 3RT ডিভাইডেড বাই m, এমন ক্ষেত্রে একা থাকলে এম হচ্ছে কি কেজিতে বসাতে হবে। এইটা মাথায় রাখবে, অনেকে এটা গ্রামে বসায় দেয় এম এর মান, এখানে এম হচ্ছে একটাই আছে, এই কারণে কেজিতে রাখতে হবে। কারণ কি, যদি এম দুইটা থাকতো, ধরো এম ডিভাইডেড বাই এম, কোনো একটা মান আমরা করছি, ধরো এখানে ছিল √3RT, এখানে একটা বস্তুর ভর, এখানে একটা বস্তুর ভর বা একটা গ্যাসের ভর, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি ধরলাম হচ্ছে কোনো একটি গ্যাসের আণবিক ভর, এখানে একটা আণবিক ভর। এখানে কাটাকাটি গেলে কি হবে, তখন তাদের তো একক কাটাকাটি যাবে, একক কাটাকাটি গেলে তখন আর যে এককই থাকুক সেটা সমস্যা হবে না। কিন্তু এখানে যেহেতু একটাই আছে এই ক্ষেত্রে কেজিতেই বসাতে হবে এম এর মান, এটা মাথায় রাখবে। তারপরে আরেকটি ব্যাপার আছে এই অধ্যায়ে, হ্রদের গভীরতা থেকে অনেক প্রশ্ন আসে। হ্রদের গভীরতা বিষয়ক কনফিউশন। এখানে কি এই কনসেপ্টটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই যেন বিষয়টা বুঝতে আর কি সুবিধা হয়। ধরো এটা একটা হচ্ছে পুকুর বা হ্রদ, এগুলো পানি, আর এই উপরে যেগুলো দেখছো এগুলো হচ্ছে, এটা মনে করবে বায়ুমণ্ডল, এটা বায়ুমণ্ডল, আর এটা কি, এটা পানির নিচে বা হ্রদের নিচে, এগুলো কি, এগুলো হচ্ছে পানি। তো এখানে চাপ নির্ণয়ের ক্ষেত্রে বা চাপ ধরার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো রকম এখানে ভুল করে থাকে। সেটা হচ্ছে এখানে যেই ইয়েটা আছে এটা দুই রকম হতে পারে। সেটা কেমন,
এখানে হইতে পারে যে এটা আরেকটি পুকুর বা আরেকটি হ্রদ, এটা আমরা ধরে নিলাম। এখানেও পানি, আর এইটা যেটা এটা হচ্ছে বায়ুমণ্ডল। এখানে যে বুদবুদটা আছে, একটা হইতে পারে কি, এক নম্বর কেস হইতে পারে যে বুদবুদ হচ্ছে পানির ভেতরে ছিল, পানির ভেতরে যখন এটা বের হচ্ছে পানির ভিতর থেকে বের হচ্ছে, পানির ভেতর থেকে বের হয়ে বায়ুমণ্ডলে আসলো, এমন হতে পারে। আরেকটি হতে পারে কি, বায়ুমণ্ডলে বুদবুদ আছে, এইটা পানির ভিতরে প্রবেশ করলো আর কি। এমন দুই কেসে তখন চাপটা কি হবে এটা ধরার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুল করে থাকে। এখানে প্রথমত দেখছি কি এটা বের হচ্ছে, তো প্রথম যে অবস্থা সেটা হচ্ছে ধরবো আমরা কি P1, তাহলে এটা কি P1 হচ্ছে পানির নিচে। আচ্ছা P1 হলো, এর হিসাব দেখছি। এখন বায়ুমণ্ডল চাপ আমরা জানি কি, এখান থেকে তো বের হয়ে এখানে যাবে, সেই ক্ষেত্রে তাহলে বায়ুমণ্ডলের যে চাপটা হবে সেই চাপটা কি হবে, মানে চাপটা বুদবুদের উপরে বায়ুমণ্ডল যে চাপটা প্রয়োগ করবে সেটা হচ্ছে P2। আমরা জানি কি বায়ুমণ্ডলের চাপ কি 1 atm, এটিএম পরিমাণ হবে 1 atm পরিমাণ। এখন P1 যেটা আছে, P1 এর ক্ষেত্রে আমরা জানি কি, P1 এর ক্ষেত্রে এখানে দেখতেছি যে এটা বায়ুমণ্ডল আর এটা পানি। বায়ুমণ্ডলের তো একটি প্রেশার আছেই, এটা কমন। এখন এই যে পানির নিচে যেহেতু প্রবেশ করছে তখন কি পানি কর্তৃক একটা চাপ তো বুদবুদের ওপর প্রয়োগ করবে, তাই না? তো যদি প্রয়োগ করে সেই ক্ষেত্রে কি হবে, চাপটা হবে P2 প্লাস এইচ রো জি। এটা কি হলো, এইটা হলো পানির নিচে হ্রদের তলদেশে বুদবুদের ওপর টোটাল চাপটা হবে বায়ুমণ্ডল কর্তৃক চাপ, বায়ুমণ্ডলীয় প্লাস কি পানির চাপ। আচ্ছা পানির চাপটা কি আমরা জানি না, ক্লাস 9-10-এ তো পড়ে আসার কথা। সেটা হচ্ছে কি, পানি যে চাপটা প্রয়োগ করে পানির নিচে সেটা হচ্ছে এইচ রো জি। এটাকে আরেকটা কথা কি বলা যায়, সেটা বলা যায় প্লবতা। এই কারণে যেহেতু বলছে বায়ুমণ্ডলের চাপ এবং পানির চাপ, এই দুটোর সমষ্টি হচ্ছে হ্রদের তলদেশে বুদবুদের উপর টোটাল চাপ। এই কারণে P1 = আমরা P2 প্লাস এইচ রো জি লিখতে পারছি। এখানেও সেম, এখানে কি হবে, কিন্তু এখানে কি প্রথমে কোথায় ছিল, প্রাথমিক অবস্থায় বুদবুদটি কোথায় ছিল, প্রাথমিক অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলে ছিল, সেহেতু P1 আমরা এখানে ধরবো। P1 = কী হবে, ATM, অ্যাটমসফেরিক প্রেশার। আর P2 কী হবে, P2 হচ্ছে পানির নিচে হ্রদের তলদেশে বুদবুদের ওপর চাপ। এটা কি হবে, সেম পানির নিচে যে চাপটা হবে সেটা হচ্ছে P1, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ প্লাস কি এইচ রো জি, পানি কর্তৃক হ্রদের তলদেশে পানি কর্তৃক বুদবুদের উপরে যে চাপ। ঠিক আছে, আশা করি এই কনফিউশনটা হবে না যে P1 কোনটা ধরতে হবে, P2 কোনটা ধরতে হবে। এখন আরেকটি জিনিস সেটা হচ্ছে এসটিপি। এখানে P এর যে মানটা হয় সেটা হয় 1 atm, আয়তনের মান কত হয় 22.4 লিটার, এবং তাপমাত্রার মান কত হয় সেটা হয় 273 কেলভিন। আচ্ছা, এখন আরেকটি বিষয়ে শিক্ষার্থীরা একটু কনফিউশনে পড়ে, বা কনফিউশনে না পড়ে সে কারণে একটি জিনিস ব্যাখ্যা করি, সেটি হচ্ছে বুদবুদের ব্যাস বা ব্যাসার্ধ এমন কিছু যদি চেঞ্জের কথা বলে, যে প্রথম অবস্থায় পানির নিচে এত ছিল,
বায়ুমণ্ডলে গিয়ে বুদবুদের ব্যাসার্ধ বা এত হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে, বা বায়ুমণ্ডলে এত ছিল, পানির নিচে গিয়ে বুদবুদের ব্যাস বা ব্যাসার্ধ এত গুণ হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা কি জানি, আমরা একটা বিষয় জানি, একটা জিনিস মাথায় রাখবো যে ব্যাস বা ব্যাসার্ধ চেঞ্জ মানে হচ্ছে আয়তন চেঞ্জ। এটা চেঞ্জ মানে কি? আয়তন চেঞ্জ। কেন? আমরা জানি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এটা গোলাকার বস্তুর ক্ষেত্রে আয়তন, গোলাকার বস্তুর ক্ষেত্রে আয়তন। এখন দেখো তো আয়তন এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি? ভি প্রপোর্শনাল টু আর কিউব না? এই কারণে এটা আরেকটা লেখা যায় কি, ভি প্রপোর্শনাল টু আর কিউব, আরেকটি আছে ভি প্রপোর্শনাল টু ডি কিউব। এখানে ব্যাস যেহেতু বলছে ডি বাই 2 করতে হবে, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, এইটা নিয়ে ডি/2 করে আবার বের করা এত কনফিউশনে যাওয়ার দরকার নাই। তোমরা ডিরেক্ট মাথায় রাখবা যে ভি প্রপোর্শনাল টু আর কিউব, আবার ভি প্রপোর্শনাল টু ডি কিউব। ব্যাস বলুক ব্যাসার্ধ বলুক একইভাবে চেঞ্জ হবে। যদি বলে যে ব্যাসার্ধ 2 গুণ চেঞ্জ হয়েছে, বা ব্যাস হচ্ছে বলতেছে যে 2 গুণ হয়েছে, ঠিক আছে, বৃদ্ধি পাইছে, তো সেই ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আর আমরা জানি ভি প্রপোর্শনাল টু আর কিউব। তো এই ক্ষেত্রে এই মানটা হয়ে যাবে তখন 2-এর পরে কিউব হবে, তখন হবে 8। মানে আর যদি 2 গুণ, ব্যাস বা ব্যাসার্ধ যদি 2 গুণ হয়, তাহলে আয়তনের চেঞ্জ হবে 8 গুণ। ঠিক আছে, এই কনফিউশনে করা যাবে না। আর ইয়ের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে অনেক সময় মিলিমিটার বলা থাকবে পারদ স্তম্ভ, অথবা সেন্টিমিটার পারদ স্তম্ভ। পারদ স্তম্ভ মানে ওই মিলিমিটার মার্কারি, তারপরে সেন্টিমিটার মার্কারি, এটা দেখে যেন কনফিউজ না হয়। এটা চেঞ্জ মানে কি, বা এটা রিলেটেড কথা বলতেছে, মানে এটা কি, পি মানে কি, প্রেশার চেঞ্জ বা প্রেশার বোঝাচ্ছে আর কি। তারপরে আরেকটি ছোট বিষয় আছে, সেটা কি, এই বিষয়ে সিলি মিস্টেক হয়, অনেকের সিলি মিস্টেক হয়, সেটা কি, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা এবং প্রমাণ তাপমাত্রা, এইটার ধারণা পুরোপুরি ক্লিয়ার না হওয়ার কারণে অনেকে ফিজিক্সে এমসিকিউ আবার সিকিউ এ মান বসাতে ভুল করে। তাপমাত্রা একটা ধরলাম, কক্ষ তাপমাত্রা। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা তোমরা মাথায় রাখবে, পরম যদি বলে, পরম হচ্ছে কি, কেলভিন, আর তাপমাত্রা তাহলে কি, কেলভিন তাপমাত্রায় নির্ণয় করা হয়। আচ্ছা, এখানে বলছে পরম মানে তো কেলভিন, তাহলে পরম যদি শূন্য বলে, তার মানে কি, কেলভিন কি শূন্য, তার মানে এই তাপমাত্রাটার কথা হচ্ছে 0 কেলভিন না, 0 কেলভিন। আর আমরা জানি কি 0 কেলভিন মানে কত, -273°C। এইটা মাথায় রাখবে, কনফিউজ হবে না। তারপরে কি, তারপরে বলতেছে প্রমাণ তাপমাত্রা। প্রমাণ মানে স্ট্যান্ডার্ড, আবার বলতে পারে কি, অনেক সময় দেখবে উদ্দীপকের স্বাভাবিক তাপমাত্রাও চাপে, স্বাভাবিক আয়তনে, এমন আর কি বলতেছে। সেই ক্ষেত্রে এটার মান কত হবে, আমরা জানি প্রমাণ তাপমাত্রা বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0°C। এখানে প্যাঁচটা সবাই খায়, 0°C এবং 0 কেলভিন কখন হবে, -273 কখন হবে, আর 273 কেলভিন কখন হবে। আশা করি বোঝাতে পারছি। কক্ষ তাপমাত্রা যেটা আছে, এটা হচ্ছে কি, কক্ষ তাপমাত্রা মানে রুম টেম্পারেচার। এইটা রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C, মানে 298 কেলভিন। আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এই অধ্যায়টির যেই সব বিষয়ে শিক্ষার্থীরা সিলি মিস্টেক করে থাকতে পারে, বোর্ড পোস্টে ছোটোখাটো বিষয়ের জন্য আটকে যায়, সেই সব বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এবং বিগত 10 বছরে আসা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ তোমাদের সামনে তুলেছি, এবং কিভাবে সেটা গোছানোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো সেই হিসেবে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।